দেখো রে দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার। দিনের আলো দিনের আলো কাটে অন্ধকার। দেখো রে নয়ন মিলে জগতের বাহার, জগতের বাহার। আমি প্রত্যেকটা শো এর আগে আমি কিন্তু এই গানটা গাড়িতে যেতে যেতে আমি গুনগুন করি, কারণ আমার এটাতে কিন্তু সারেগামা সমস্ত নোট আমি পেয়ে যাই, আর আমি আমার একটু হলেও রেয়াজটা হয়ে যায়। তা সেভাবেই প্রথম গোপীগাইন বাঘাবাইন দেখা, তখন অনেকটাই ছোট, কিন্তু কিছু একটা হয়েছিল ভেতরে। বাড়িতে এসে গানগুলো গেয়েই যেতাম। I mix European and Eastern and our Oriental music because our lifestyle is a mixture anyway. We live in houses which have a European look. We're full of English books. When we go out to work, we wear European dress, and it's no longer retains its Indian purity. And so close to any major Western classical piece that you have, but has an infusion of great Indian ragas. এইটুকু আমার সত্যি সবসময় মনে হয়েছে যে যেরকম এত রকমের জনার আছে মিউজিকের আজকে, জ্যাজ এন্ড পপ এন্ড রেগে এন্ড ব্লুজ এন্ড হিপ হপ, কত রকম আর নতুন নতুন কত রকম জনার তৈরি হচ্ছে, সেরকমই আমার সবসময় মনে হয়েছে যে আজকে ওনার মিউজিক ইজ অলসো কমপ্লিটলি ডিফারেন্ট জনার, যেটা হাজার হাজার মিউজিকের মাঝখানে হঠাৎ বেজে উঠলে একদম ইউ ক্যান আইডেন্টিফাই, ইউ ক্যান রিলেট টু, এবং ওটা একদম ওনার একটা আলাদা সাউন্ড যেটা উনি ক্রিয়েট করেছিলেন, তো ডিস্টিংক্টলি আলাদা। এবং সবচেয়ে আগে যেটা হোয়াট হিটস আস ইজ নস্টালজিয়া, যে একদম ওই মিউজিকটা শুনলেই একদম সেই সিকোয়েন্সে আমরা চলে যাই, সেই সময়টায় চলে যাই, সেই শটটায় চলে যাই, সেই ছবিতে চলে যাই, একটা সময় নিয়ে চলে যায় আমাদের। প্রত্যেকটা ওনার প্রত্যেকটা মিউজিক, প্রত্যেকটা থিম মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। সোনার কেল্লার মানে মিউজিকটা অসম্ভব রকমভাবে মানে ভীষণ একটা মনের ভেতরটা নড়িয়ে দিল। হীরক রাজার দেশে মিউজিক স্কোরিংয়ের কাজ চলছে HMV স্টুডিওতে দমদমে। তা সেখানে তো নানান যন্ত্রপাতি আছে, অলোকনাথ দে হচ্ছেন অ্যারেঞ্জার, রাধাকান্ত নন্দী আছে পারকাশনে, একটা টিম আছে যারা ভায়োলিন বাজাচ্ছেন 8-10 জনের টিম, আরও নানান রকম ডাবল বেস, চেলো ইত্যাদি নানান ধরনের যন্ত্রপাতি রয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল যে যখন এই গবেষক হাতে ফুল নিয়ে হীরক রাজার দরবারে প্রথম ঢুকবেন, গবেষক মানে সন্তোষ দত্ত যে ভূমিকা অভিনয় করেছিলেন, তা সেই সময় মিউজিকটা টেকিং হচ্ছে, হঠাৎ সত্যজিৎ রায় দুহাত তুলে বললেন, থামুন 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 থামুন, এই ভায়োলিন টিমের মধ্যে কোনো একটা ভায়োলিন আউট অফ টিউন আছে, তা কারটা আছে বলুন তো? সবাই বললেন আমরা তো ঠিকঠাক বেঁধে নিয়েছি। বললো ঠিক আছে আর একবার বাজান, তাহলে বাজালেন, না ডেফিনেটলি একটা আউট অফ টিউন আছে। তখন উনি ধরে ধরে ইন্ডিভিজুয়ালি এক এক করে করে বাজাতে বললেন। বেশ কয়েকটা পর হঠাৎ একজন এই তো আপনারটাই আউট অফ টিউন, এবং
তারপর সে বেঁধে নিয়ে সেই মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক টেক করা হলো এবং রেকর্ডিং হলো। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, আমি চিনি। রবীন্দ্রনাথের গান অদ্ভুত অন্যরকমভাবে, ভীষণ বাহুল্য বর্জিতভাবে ব্যবহার করা হলো ছবিতে। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গলা। যেটা মানে কিরকম একটা অন্যরকম ভাবে, যে এভাবে ছবি এভাবেই তো আমরা সাধারণ জীবনে তো গান বাজনা করলে এভাবেই করি। মধুর স্বরে বাজিল কাহার বিনা, বাজিল কাহার বিনা, মধুর স্বরে বাজিল কাহার বিনা। এবং সবচেয়ে বড় কথা যেটা, একটা মানুষ ওয়েস্টার্ন, তার সঙ্গে আমাদের ক্লাসিক্যাল এবং ধরুন সব কিছুর ওপরে প্রচণ্ড দখল না থাকলে তো এ ধরনের কাজ করা যায় না। যেমন হীরক রাজার দেশেতে উনি কর্ণাটকি ক্লাসিক্যাল কি চমৎকারভাবে ব্যবহার করেছেন। পায়ে পড়ি বাগ মামা, করোনা কোরাগ মামা, তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে কে তা জানতো। এবার সেই বিষয়টা সম্বন্ধে যদি ওনার খুব সম্যক জ্ঞান না থাকে, উনি সেটাকে নিয়ে অত ভাঙাচোরা করা, অত কিছু করা উনি তো পারবেন না করতে। I would turn to my records, play Schubert backwards, like that, Sibelius backwards, and nobody would recognize that, but it worked. It has worked. I have used it in the music room. একটা কথা আমার খুব মনে পড়ে, যখন জলসাগরে শুটিং হচ্ছে, আমার বাবা শ্রী অজিত বসু, প্রযোজক জলসাগর ছবি অরোরা ফিল্মের এবং পরিচালক শ্রী সত্যজিৎ রায়, প্রত্যেক রোববার সকালবেলায় দুজনে বেরোতেন। ওই ছবি বিশ্বাস যে লাস্ট সিকোয়েন্সে যে সিন্দুকের হ্যান্ডেলটা ঘুরিয়ে টাকা বার করে দিচ্ছেন নায়েবকে, সেই সিন্দুকটা খুঁজতে, কারণ ওই রকম হ্যান্ডেল একটা তৎসময়ের জন্য খুবই প্রয়োজন ছিল। এটা তো পিরিয়ডিক্যাল ব্যাপার। এই যে আন্তরিকতা প্রযোজক এবং পরিচালকের মধ্যে, সেটা কিন্তু সকলের পরিধানযোগ্য, এবং এতটা আন্তরিকতা না থাকলেও বোধহয় এরকম জগৎ বিখ্যাত ছবি করাও যাবে না। তখন হঠাৎ শুনি লিঙ্কন সেন্টারে ফিল্ম রিলিজ হবে আর সত্যজিৎ রায় আসবেন, সেখানে সীমাবদ্ধটা উনি প্রমোশন করতে আসছেন। তো স্টুডেন্ট পাস টাস নিয়ে চটাপট আমরা সব টিকিট করে করে আমরা গেলাম। সেটা যে কি অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমি বলে বোঝাতে পারবো না, কারণ অত বছর পরে আবার কেউ আসছে দেশ থেকে, সেটাই একটা বিরাট এক্সাইটমেন্ট ছিল। তার উপরে আবার সত্যজিৎ রায়, তো সেখানে ওনার ফিল্মের আগে এবং পরে ওনার বক্তৃতা ছিল, পরে কোয়েশ্চেন আনসার ছিল। When I write my scenario, I have each character I can sort of visualize, and I look for people, for faces which conform to my visual conception of an actor. তারপরে আমরা লোভ সামলাতে পারিনি, পেছন দিক থেকে গিয়ে
স্টেজের পাশে ওনাকে একেবারে সামনে থেকে দেখার জন্য সেখানে গেলাম, খালি নমস্কারই করতে পারলাম, আর বেশি কথা বলতে পারিনি। যে কয়েকজন বিরল বাঙালির জন্য আমরা গর্ব গৌরব বোধ করি, সত্যজিৎ রায় তাদের অন্যতম। তার বহুমুখী প্রতিভার কথা সর্বজন বিদিত। গ্রামোফোন রেকর্ড, সিনেমার বুকলেট ইত্যাদি সংগ্রহ করতে গিয়ে তার কর্মকাণ্ডের কিছু নিদর্শন, যা বাণিজ্যিকভাবে প্রকাশিত, কিছু সংগ্রহ করা সম্ভব হয়েছে। অনেক খুঁজেছিলাম দেবী ও চিড়িয়াখানার 78 স্পিড রেকর্ড, এখন বোধহয় সিডি বা নেটে পাওয়া যায়। যখন 80-র দশকে রেকর্ড ইত্যাদি সংগ্রহ করতে শুরু করি, তখন কোনো কিছুই সহজলভ্য ছিল না, অর্থাৎ মনে হলেই এখনকার মতো নেটে গান শুনতে পাওয়া চিন্তার বাইরে। মনে আছে শতরঞ্জি খিলাড়ি, শেক্সপিয়ারওয়ালা ও জয়বাবা ফেলুনাথের এলপি সংগ্রহ করতে কত বছর অপেক্ষা করেছিলাম। যে কোনো সংগ্রাহকই বিশেষ জিনিসটি সংগ্রহ করে ধৈর্য, শ্রম ও অর্থ দিয়ে। যাই হোক, বুকলে কয়েকটি ও একটি একটি করে সংগৃহীত। কয়েকটি পত্রপত্রিকাও সংগ্রহ করা গেছে। নায়কের একটি 100 টাকার ছাপা নোট হাতে এসেছিল, কিন্তু যদি কিছু ঝামেলা হয় এই ভেবে বাড়ি থেকে সেটি রাখতে দেওয়া হয়নি। একটি কথা জানাই যে গুপি গাইন বাঘা বাইন ছবিটির মাইক্রোগ্রুভ দীর্ঘবাদন রেকর্ডটি হলো বাংলা ছায়াছবির প্রথম এলপি রেকর্ড 1969 সালে। এই ছবিটি দুটি স্বল্পবাদন রেকর্ডও কভার ছবি সহ প্রকাশিত হয়েছিল। বাংলা সিনেমার প্রথম এলপি রেকর্ড হিসেবে সত্যজিৎ বাবুর গুপি গাইন বাঘা বাইন চিরকালীন এক জায়গা করে নিল। আমি ব্যক্তিগতভাবে গ্রামোফোন থেকে রেকর্ড প্লেয়ার কিনতে বাধ্য হই এই সিনেমার গান শোনার জন্যই। আজ হয়ে গেল 50 বছর। I got the DVD of the film Gupi Gain Baga Bain as a Christmas gift, of course, from my mother. I was just 5 back then, reading in class KG2, so I watched the film on the next day, and it was a really entertaining film. I mean, I was really happy to watch it, and I liked the characters and the storytelling, and everything was really beautiful. আরও অনেকের মতো গুপি গাইন বাঘা বাইন আমারও খুব প্রিয় ছবি। সেই ছোটবেলা থেকে লক্ষ কোটিবার দেখা ছবি, প্রায় অনেক সংলাপও আমার মুখস্থ। এই ছবিতে একেবারে মুগ্ধ করে দেওয়ার মতো অনেক মুহূর্ত আছে। আমার একটা খুব প্রিয় দৃশ্য হলো এই ছবিতে, যেখানে পল্লব গোসাইয়ের কাছ থেকে তানপুরা তানপুরা পাওয়ার পর গুপি গ্রামে প্রবেশ করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে গাছতলায় বসে গ্রামের যারা মোড়ল, যারা মুরব্বী যারা রয়েছেন, তারা পাশা খেলছেন। গুপি তাদের কাছে এসে তার তানপুরাটা দেখাচ্ছে। পাঁচ পুকুরের গোসাই খুঁড়ো, তারই তো এটা পল্লব গোসাই। হ্যাঁ, গুপি সে একদম গ্রামের একটা সরল সাদাসিধে একটু বোকা ছেলে, এবং তার উপরে গ্রামের ওই মোড়লরা নানা রকমের মাতব্বরি করতে থাকেন। একজন বলেন যে এই যষ্টির ছায়া যতক্ষণ না পর্যন্ত এই প্রস্তরখণ্ড স্পর্শ করছে ততক্ষণ সকাল। আমার এই যষ্টির ছায়া, ওই দেখো, যতক্ষণ না পর্যন্ত এই প্রস্তরখণ্ড স্পর্শ করছে ততক্ষণ সকাল। তুমি গাও। এবং গুপি গান শুরু করে, এবং সে এমন অখাদ্য গান যে ওই মোড়ল লাঠিটাকে হেলিয়ে ওই ছায়াটাকে প্রস্তরখণ্ড স্পর্শ করিয়ে গুপির গান থামিয়ে দেন। শোনো, রাজা মশাই যখন তোমার নাম জিজ্ঞেস করবে তখন বলবে তোমার নাম গোপীনাথ গাই। গাই গানং করতি যা শাহ গাই গাই। But now when I grow up, I understand that the film is not only about entertainment, but it has got a whole lot deep message inside it. It is a double-layered film. In most of his films throughout his career, there are so many insignificant moments, but which are memorable to us, and there are so many so many characters who are
apparently unimportant, but they are nonetheless quite memorable. The Ray's mastery is that he kept those characters and made them add to the essence of his films. It's almost like adding sugar to a cup of milk which is full to the brim, and the sugar doesn't spill it, but it adds to the taste. আচ্ছা, নন্দ বানান কর তো। You have the most seasoned actors and the newcomers acting side by side in the same shot. আমার পক্ষেও সেটা ছিল প্রথম জীবনে শুটিং করার অভিজ্ঞতা। আমার ফার্স্ট শটটা ছিল যে মুকুলের বাবা এসছে, দরজা খুলতে হবে, এবং আমি অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করতে করতে কলিং বেল শুনে দরজাটা খুলতে এসেছি, আর পাউরুটি খেতে খেতে এসেছি। তো আমাকে ব্রিফিং করার সময় বললো যে আনন্দ কি করতে হবে আমাকে, বললো এই দরজাটা খুলতে হবে, এক ভদ্রলোক উল্টো দিক থেকে জিজ্ঞেস করবে প্রদোষ মিত্র আছেন, তো তুই তখন বলবি যে আসুন ভেতরে আসুন, ব্যাস। হ্যাঁ আর কি, না জানি না, মানে তাহলে দরজাটা খুলবো আর বলবো আসুন ভেতরে আসুন। না অত তাড়াহুড়ো করে নয়, একজন ভদ্রলোক যদি আসেন একটা ব্যাপার আছে। এছাড়া তুই পাউরুটি খাচ্ছিস, তো লোকটার সামনে পাউরুটি চিবিয়ে চিবিয়ে খাওয়াটা তো ঠিক হবে না, তো পাউরুটিটা মুখে আছে সেটা ঢোক গিলবি, আসুন একটু হালকা স্মাইল থাকবে, কেন একটা লোককে অভ্যর্থনা করতে গেলে তার গোল গোল চোখ করে তাকানো যায় না। ও আচ্ছা, এ তো বাড়িতে আমি করি। হ্যাঁ ওইটাই, যেটা বাড়িতে হয় সেটা এখানে হবে। And if we analyze more in depth, then we'll find that for that he made the acting style a very different acting style. And previously we'll find that mostly the actors used to come in front of the camera and mouth the lines. But in his films, we'll find that along with mouthing the dialogues, they were actually doing a lot of business. যেটু এই তো খালি একটা দরজা ফ্রেম আছে, আর তো দেয়াল টেয়াল তো নেই। বলো স্টুডিওতে এসব হয়, তুই চিন্তা করিস না, ক্যামেরা ওইসব দেখতে পাবে না, ক্যামেরা খালি দেখবে তুই দরজাটা খুলছিস। এই যে সিম্পল এক্সপ্লানেশন টু এ 14-year young boy as to how to act, পসিবলি এটা যদি অ্যাক্টিং হয়ে থাকে, আমার জন্য অ্যাক্টিং নয়, আমার জন্য আমি যেরকম বাড়িতে দরজা খুলতাম সেরকম টাইপের একটা ব্যাপার। বাবু কথা ঘুরাবে না, ঘুরাও না, না তো আমি ঘুরাই। We'll find that there are more mid shots in Ray's cinema than close-ups, and probably he never intrudes the way Bergman's camera intrudes. আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। যেদিন শেষ পৃষ্ঠার শেষ ছত্রে উপসংহার লিখিয়া দিব, সেদিন এখন কোথায়? বাবা, খাতার কি গুণ, হাতে পড়তে না পড়তেই ভাব এসে গেল। লেখা শেষ, খাতা শেষ, এবার গপ্প লেখো। লেগে পড়ো বৌদি। জলে চুন তাজা, তেলে চুল তাজা। এবার তাড়াতাড়ি। জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে চুন। এখনো ভাবলে কিরম মনে হয় স্বপ্নের মতো। প্রথমটা হচ্ছে যে আমার সৌভাগ্য হয়েছিল যে শাখা প্রশাখার যেদিন স্ক্রিপ্ট রিডিং হচ্ছিল সেদিন আমি মার সাথে গেছিলাম ওনার বাড়িতে, বিশপ লেফ্রয় রোডে, এবং তখন আমি অনেক ছোট, এবং ন্যাচারালি বাড়িতে ঢুকে সবাইকে দেখছি, পুরো কাস্ট অ্যান্ড ক্রু, এবং তাদের অনেককে তো আমি ছোটোবেলা থেকে দেখছি, চিনি, তো তারা সব বসে আছেন এবং সেদিন স্ক্রিপ্ট রিডিং হবে।
তো আমি মার সাথে গিয়ে মার পাশে বসে এবার তারপরে উনি স্ক্রিপ্ট রিডিং শুরু করলেন এবং যেন মনে হলো যে একটা পুরো অন্যরকম অ্যাটমসফিয়ার ক্রিয়েটেড হয়ে গেল। উনি যত স্ক্রিপ্টের মধ্যে ঢুকছেন এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার সেরকমভাবে পড়ছেন। আমি চাকরি ছেড়ে দিয়েছি। উমা সে কি? হোয়াট? নাটক জমেছে। এবং শুধু একটাই গলা পুরো ঘরের মধ্যে গম গম করছে এবং উনি স্ক্রিপ্ট পড়ছেন এবং সবাই যেন একদম মন্ত্রমুগ্ধ হয়ে ওনার দিকেই তাকিয়ে আছেন, অ্যাজ ইফ ওই সময়টুকু এভরিবডি ইজ ফিডিং অফ ফ্রম হিম। উনি যেরমভাবে পড়ছেন, যেরমভাবে বলছেন, একটাই শুধু মনে হয় তখন আমার বয়সটা আরেকটু যদি বেশি হতো, আরেকটু বড় হলে হয়তো আরো অন্যরকমভাবে এটা উপলব্ধি করতে পারতাম, আরো নিজের মধ্যে নিয়ে নিতে পারতাম। তখন আমি অনেকটাই ছোট। সত্যজিৎ রায়ের একাধিক বৈশিষ্ট্যর মধ্যে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওনার ডায়লগ রাইটিং, অর্থাৎ সংলাপ। অপর্ণা অনেক বড় বাড়ির মেয়ে, কিন্তু অপূর্ব অর্থাৎ অপু তখন ফিনান্সিয়ালি স্টেবল ছিল না। তখন অপু একবার অপর্ণাকে জিজ্ঞাসা করে, অপর্ণা, তোমার অনুশোচনা হয় না? কি হয় না? অত শক্ত কথা বুঝি না। আফসোস বোঝো? আফসোস বুঝি। আফসোস হয় না? কিসের আফসোস? তাও বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ হবে। বড়লোক বাপ ফসকে গেল তাই আফসোস? অপর্ণা তখন হেসে উঠে যায়। তোমার নিশ্চয়ই আফসোস হয়, তুমি আমাকে বলো না। তা হয় বই কি, কি সুন্দর পায়ের ওপরে পা তুলে বসে থাকতে পারতাম। চলো। কোথায় কোথায় যাচ্ছ? ঝিয়ের খোঁজ করতে। এই শোনো, ছেলে মানুষই করো না, ভেতরে এসো। ঝিয়ের মাইনে দেবে কে? আর একটা টিউশনি নেব। তাহলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। কেন? সেই তো অফিস করে ছেলে পড়িয়ে রাত্রির করে বাড়ি ফেরো, তারপর আবার। আর উপায় কি বলো? আমি বলবো যেই টিউশনটা আছে সেটাও ছেড়ে দাও। তারপর? তারপর আমার গরিব বর সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে। আর আমার কোনো অনুশোচনা থাকবে না। তো এই সংলাপে আমরা দেখছি অপর্ণা কি সুন্দর অনুশোচনা শব্দটা শিখে ফেললো। আর এই পুরো সংলাপটাই একটা পোয়েটিক রিদম আছে, এটা একটা কবিতার মতো। The films of Satyajit Ray took me back to Kolkata and the countryside of Bengal when I was a young person on the other side of the world. His stories were about corruption, famine, religion, and always about the lives lived by people, real people. A young woman becomes a goddess. A zamindar unlocks his music room to face everything he's lost. A train rushes through the distant fields, and when Apu's father dies, birds soar through the sky. The piercing music captures the shock of the loss. These cinematic moments have stayed with me. They inspired me to become a filmmaker, and they've given all of us far from India today such a remarkably rich and compassionate cultural legacy to draw from. সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম পরিচয় হলো অপরাজিত সিনেমা দেখতে গিয়ে। স্কুলে পড়তে ছবিটি দেখেছিলাম ও খুব কেঁদেছিলাম, মনে ভীষণ রেখাপাত করেছিল। বড় হয়ে বুঝতে পেরেছি ওনার কি সুবিশাল সৃষ্টি, যার এপার ওপার দেখা যায় না। ওনার প্রত্যেকটি সিনেমা মনে রেখাপাত করেছে, নাড়া দিয়েছে, ভাবিয়েছে, হাসিয়েছে, আনন্দ দিয়েছে। সত্যজিৎ রায়ের কোন গল্প বা ছবি আমার সবথেকে প্রিয় সেটা বলা সত্যিই খুব কঠিন, এমনকি বিশেষ কোনো দৃশ্য বা কথোপকথনও। তবুও এর মধ্যেও যে বিশেষ একটি কল্পবিজ্ঞান কাহিনী আমার মনে সেই কৈশোর থেকে এই মধ্যবয়স পর্যন্ত গভীর দাগ কেটে বসে রয়েছে এবং আমৃত্যু থাকবে, তা হলো শঙ্কু কাহিনী সংকলনের প্রথম বইটির একটি গল্প,
প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। আমাদের সামার ভ্যাকেশনের একটা টাস্ক দেওয়া হয়েছিল সে বছর সত্যজিৎ রায়কে চিঠি লিখবার, তাকে অনুরোধ করতে যে তিনি যেন আমাদের ছোটদের কথা ভেবে আবার ফিল্ম করেন। এবং 1979 সাল ছিল সে বছর UN ডিক্লেয়ার্ড চিলড্রেন্স ইয়ার। তো আমরা সবাই প্রায় 75-80 জন চিঠি লিখেছিলাম। সেখানে আমি তাকে সম্বোধন করেছিলাম, ওই যে বলেছিলাম কাছের লোক বলে মনে করতাম, সত্যজিৎ জেঠু বলে। তো সেই আমার প্রথম সত্যজিৎ রায়ের সাথে সম্পর্কে ডাইরেক্ট কিছু একটা করার অভিজ্ঞতা। এবং পরবর্তীকালে 1979 সালে এবং 80 সালে পরপর 2 বছর যখন আমরা জয়বাবা ফেলুনাথ এবং হীরক রাজার দেশ ফিল্মটা দেখতে যেতাম বাড়ি শুদ্ধ সবাই, তখন ওদের বলতাম, দেখেছিস বা দেখেছো, আমার জন্যই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফিল্মটা। আমি তোমাকে সেটা দেখাতে পারি যদি তুমি আমাকে কথা দাও ছাতের পাঁচিলে আর উঠবে না। 1988 সালে সুকুমার শতবর্ষ, সে বছর আমাদের স্কুল পাঠভবন রবীন্দ্র সদন নন্দন চত্বরে এক বিশাল মেলার আয়োজন করে। কলকাতা শহরে এরকম মেলায় এর আগে বা এর পরে কেউ কোনোদিন দেখেনি। সেই মেলায় আমাদের একটা ছোট স্টল ছিল। আমি আমার দাদা দুজনেই পাঠভবনে পড়তাম। তো আমরা সেই স্টলে আমরা বাংলায় গ্রিটিংস কার্ড, তারপরে ফোল্ডার্স, টি শার্ট, সাইড ব্যাগস সব বানিয়েছিলাম, সবই সুকুমার রায়ের আবল তাবলের ক্যারেক্টার্সদের নিয়ে। তো সেগুলো খুবই জনপ্রিয় হয়েছিল। এবং সেরকমই একদিন, যেদিন উদ্বোধনের দিন সত্যজিৎ রায় আমাদের প্রত্যেকটা স্টলে আসছিলেন, ঘুরে ফিরে দেখছিলেন। তো উনি আসছেন দেখে আমরা টোটাল সেট, একটা কমপ্লিট সেট বানিয়ে রেখেছিলাম ওনার হাতে দেবো বলে। যথাসময় উনি আমাদের সামনে এলেন, কিন্তু ওনাকে দেখে আমাদের সব কিরম যেন আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, ভুলেই গেলাম কি করব। যাই হোক, উনি চলে যাওয়ার পর আবার খেয়াল হলো যে আরে কি করতে ঠিক করেছিলেন, কি হলো না। তো মেলা শেষ হয়ে যাওয়ার পরে আমরা এটা স্পিড পোস্ট করে ওনার বিশপ লেফট রোডে বাড়িতে পাঠিয়েছিলাম। যথাসময়ে যথারীতি তিনি আমাদের একটা খুব সুন্দর চিঠি লিখে উত্তর দিয়েছিলেন। আজ ভাবি ভাগ্যিস ওনাকে ওই মেলাতে আমরা ওটা দিইনি, তাহলে এরকম অসাধারণ এক সম্পদ আমাদের সাথে থাকতো না। তখন আমরা দেশে ফেরত এসেছি এবং বেশ অনেক বছরও হয়ে গেল। আমরা দিল্লিতে ছিলাম, JNU-তে, এবং হলিউড থেকে ওনাকে অস্কারটা দেয়া হবে। তখন সত্যি চোখে জল ধরে রাখতে পারিনি। To be here tonight to receive this magnificent award, certainly the best achievement of my movie-making career. মহারাজা, এই শতবর্ষে তোমাকে শতকোটি সেলাম। তোমারে সেলাম। সেলাম সেলাম 100 কোটি বার তোমায় সেলাম সেলাম। আমরা একটা পিস পারফর্ম করি আমাদের সেটআপে, যেটা ইজ অ্যাকচুয়ালি ট্রিবিউট টু রে।